হ্যালো বন্ধুরা, অঙ্কুশ হালদার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি হাড় হিম করার মতো ভয়ানক ভূতের গল্প নিয়ে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য ভয়ানক ভয়ানক ভূতের গল্প উপস্থাপন করার। আপনারা যে যেখান থেকে শুনছেন, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য ভয়ানক ভয়ানক ভূতের গল্প নিয়ে আসার চেষ্টা করি, আর এটাই আমাদের একমাত্র কাম্য। যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজকে চলে আসলাম আবার একটি নতুন ভৌতিক গল্প নিয়ে। আজকের এই ভৌতিক গল্পটার নাম ভয়ঙ্কর অশরীরী। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। সুব্রত চাবির গুছা এগিয়ে দিয়ে বলল, স্যার, এই নিন চাবি। চাবি নিয়ে রাজশেখরবাবু বলেন, তুমি ছাড়া এই বাড়িতে আর কে কে আছে কাজ করা বা দেখাশোনা করার জন্য? সুব্রত বলল, আমি আপাতত কেয়ারটেকারের ভূমিকা পালন করছি এই বাড়ির। চম্পা আর গৌর এই বাড়ির ঝেড়ে পুছে গুছিয়ে রাখে। যারা পিকনিকের জন্য আসে, চম্পা তাদের রান্নাবান্নাও করে দেয়। তবে রাতে কেউ থাকে না বলে আমরাও কেউ এই বাড়িতে থাকি না। সন্ধ্যের মধ্যে কাজ শেষ করে বাড়ি ফিরে যাই। আমাদের বাড়ি অবশ্য খুব দূরে নয়। এই বাড়ির বাউন্ডারির ঠিক বাইরে কিছু ঘর আছে, সেখানেই আমরা থাকি। আসলে বাড়ির যিনি প্রথম মালিক ছিলেন, তিনি এই ব্যবস্থাই করেছিলেন। রাজশেখরবাবু সব কিছু শুনে বললেন, ঠিক আছে, তোমাকে ডাকলে যাতে পাওয়া যায় তার কি কোনো ব্যবস্থা আছে? সুব্রত বলল, হ্যাঁ আছে স্যার। যে ঘরে আপনারা শোবেন সেই ঘরের একটা দড়ি ঝুলতে দেখবেন। সেটা টানলে আমার ঘরের ঘন্টাটা বেজে উঠবে, আর আমি জানতে পারবো আপনারা হয়তো আমাকে ডাকছেন। রাজশেখরবাবু বললেন, তুমি তো আমাকে সেই আদ্যিকালের গল্প শোনাচ্ছ হে। তোমার কি মোবাইল নেই যাতে ফোন করলে তুমি জানতে পারবে যে আমাকে ডাকছে? সুব্রত বলল, আছে, তবে বুঝতেই তো পারছেন গ্রাম অঞ্চল তো, সন্ধ্যার পর ভালোভাবে টাওয়ার কানেকশন পাওয়া যায় না, তাই। ও, ঠিক আছে, তাহলে তুমি কি এখনই চলে যাবে? রাজশেখরবাবু বললেন। তা কেন স্যার, আপনারা রাতে কি খাবেন সেটা বলে দিলে চম্পাকে দিয়ে বানিয়ে ঘন্টাখানেক পরে এসে পৌঁছে দিয়ে যাব। রাজ ওর বন্ধু অনিমেষের দিকে তাকিয়ে বললেন, কি হে, রাতে কি খাবে? এইরকম ব্যাপার জানলে খাবার কিনেই নিয়ে আসতাম আসার পথে। অনি বললেন, আরে অত চিন্তা কিসের, ও তো বলছে রান্না করিয়ে দিয়ে যাবে। তাহলে বলো কি খাবে? বেশি আর কি, লুচি আর পাঁঠার কষা মাংস আর একটু গরম গরম পানীয় চান। তারপর সুব্রতর দিকে তাকিয়ে বলল, কি হে, হবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিয়ে আসবো, সুব্রত বলল। ঠিক আছে, তাহলে তোমরা এখন এসো, আমরা একটু ঘুরে ঘুরে বাড়িটা দেখি। আর যে ঘরে শোবো তোমরা কেমন সাজিয়ে গুজিয়ে রেখেছো সেটা তো আমাদের দেখে নিতে হবে, রাজশেখরবাবু বললেন। সুব্রত চলে যাওয়ার পর রাজ আর অনি নিচের ড্রয়িং রুম থেকে পায়ে পায়ে উঠে আসে দোতলায়। পুরনো দিনের জমিদার বাড়ির গঙ্গার পাড়ে এই বাড়ির অবস্থিত। এককালে নাকি জমিদাররা এখানে থাকতো। তারপর কোনো এক পুরুষ শহরের দিকে বাড়ি করে ওখানে সপরিবারে চলে যায়। তারপর থেকে বাড়িটা পড়েছিল। কয়েক পুরুষ পর এক ছেলে, যে বর্তমান বাড়ির মালিক, বাড়িটা ভাড়া দিচ্ছেন পিকনিক করার জন্য। এত বড় বাড়ি দেখাশোনা করে রাখার প্রচুর খরচ। বাড়ি ভাড়া দিলে কিছু টাকা তো উঠে আসে, তাই এই ব্যবস্থা করা। বাড়ির ভেতরে পা দেওয়ার পর ওদের দুজনেরই মনে হচ্ছিল যেন সত্যি জমিদার আমলে এসে উপস্থিত হয়েছে। ওদের ঘরে এসে উপস্থিত হলেন ওরা দুজনে। বেশ উঁচু রাজকীয় খাটে শুভ্র শোপেন বিছানা পাতা, তার সাথে বালিশ কোলবালিশ সব আছে। ঝাড়বাতিটাও জ্বলছে। এক মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। পাখার সুইচ দিতে পাখা বেশ জোরে জোরে ঘুরতে শুরু করলো। ওরা ঘরের লাগোয়া বাথরুমে এক এক করে ফ্রেশ হয়ে এলেন। রাজ দোতলায় লাগোয়া বারান্দার দিকে এগিয়ে গেলেন। তারপর হাত দিয়ে দরজার ছিটকিনি খুললেন, কিন্তু দরজা খুলল না। বেশ চাপ দিতে হলো ওটাকে ঠেলে খুলতে। অবশ্য দরজা খুলে যেতেই এক ঝলক ঠান্ডা হাওয়া এলো ঘরে।
ততক্ষণে বাথরুম থেকে অনিও বেরিয়ে এসেছেন। বললেন, রাজ, তোমার জন্য একদিনের জন্য নিজেকে জমিদার বাড়ির সদস্য মনে হচ্ছে। রাজ হাসলেন। তবে বলো, তুমি তো ভাই আসতেই চাইছিলে না। তখন কি আর বুঝেছি এত সুখ কপালে নাচছে। হঠাৎ দরজায় এসে উপস্থিত হলো সুব্রত। বলল, স্যার, আপনাদের খাবার নিয়ে এসেছি। নিচে ডাইনিংয়ে নিচে ডাইনিংয়ে খাবেন না এখানে দিয়ে যাব? নিচেই চলো, বিছানায় বসে কি আর খাওয়া যায়? রাজশেখরবাবু বললেন। চলুন। বলেই সুব্রতর চোখ পড়ল বারান্দার দিকে খোলা দরজার ওপরে। সুব্রত বলল, ওটা কে খুলল? রাজ উত্তর দিলেন, আমি। ঘরের গরম হাওয়াটা বেরিয়ে যাবে। সুব্রত আর কোনো কথা ও বিষয় না তুলে বলল, তাহলে আসুন নিচে, আমি খাবার বেড়ে দিচ্ছি। নিচে ডাইনিংয়ে এসে ওদের চক্ষু ছানা বড়া। যা বিশাল এক ডাইনিং টেবিল পাতা, মনে হয় একসাথে ৩০ লোক বসে খেতে পারবেন। তবে অত লোক এখন না খেলেও টেবিল কিন্তু আগের আমলের মতোই সাজানো। ওরা দুজন এসে মুখোমুখি বসতেই সুব্রত খুব সুন্দর করে সব সাজিয়ে দিল। তারপর বসে বসে খাওয়ার তদারকিও করলো। খাওয়া শেষ করে উঠতে সুব্রত বলল, আপনারা হাত ধুয়ে বসার ঘরে আসুন, আপনাদের পানীয় ঢেলে দিচ্ছি। দুজনে এসে বসতে সুব্রত পরিমাণ মতো সব মিলিয়ে গ্লাস এগিয়ে দিল দুজনের দিকে। রাজ বললেন, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক করেছো আমাদের জন্য। আর থাকতে হবে না, রাত তো অনেক হলো, এবার তুমি এসো, দরকার পড়লে তোমাকে পাবো তো? হ্যাঁ স্যার, পাবেন। আমি আসি তাহলে। শুভরাত্রি বলে সুব্রত চলে গেল। ওরা একটু করে পানীয়ের গ্লাসে চুমুক দিচ্ছেন আর গল্প করছেন। হঠাৎ অনি বললেন, বুঝলে রাজ, সব ব্যবস্থা যখন করলে তখন জমিদারের নাচঘরের বাইজির ব্যবস্থাও করতে পারতে, আরও আনন্দ পেতাম। কোনোদিন তো সামনে থেকে ওই সব দেখার সুযোগ ঘটলো না। হুম, এটা ঠিক কথা বলেছো, কিন্তু আগে বললে হতো। এখন আর কি করে হবে? সুব্রতকে বললেই হতো। ও কি এত তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে পারতো মনে হয় না। আহা, ওই চম্পা না কে, ওই আসতে পারতো আমাদের মনোরঞ্জন করতে। এই গল্পের মাঝেই হঠাৎ ঘরের আলো নিভে গেল। রাজ বললেন, যা, লোডশেডিং হয়ে গেল। সুব্রত তো আগে বলেনি যে এখানে আলো হঠাৎ হঠাৎ করে যেতে পারে, না হলে ওকে দিয়ে ২-৩টে মোমবাতি আনিয়ে রাখতাম। এরকম বাড়িতে আলো চলে গেলে কেমন যেন অনুভূতি হয়। কি হে, তোমার ভয় করছে নাকি? ঠিক ভয় নয়, তুমি তো সেই আগের মতোই ভীতু রয়ে গেছো। জানতাম না তো। কথার মাঝে কিসের যেন শব্দ হলো ঘরের মধ্যে। অনিমে জিজ্ঞেস করলো, কিসের শব্দ ওটা? কোথায় শব্দ? তুমি শুনতে পাচ্ছ না? কিন্তু আমি যে পাচ্ছি ঘুঙুরের শব্দ। কোথায়? ওই শোনো। এবার রাজও শুনতে পেলেন। অন্ধকারের মধ্যে দুজনেই এদিক ওদিক তাকিয়ে বুঝতে চেষ্টা করলেন শব্দের উৎসটা কোথায়। খানিক অন্ধকারের দিকে তাকিয়ে থাকতে থাকতে অন্ধকার যখন চোখে সয়ে এলো, তখন দুজনেই দেখতে পেলেন এক সাদা পোশাক পরা মহিলা সিঁড়ি বেয়ে নিচে আসছে, আর ওর নামার তালে তালে নুপুরের আওয়াজ উঠছে। দুজনেই চমকে উঠলেন। সুব্রত তো বলেছিল এই বাড়িতে কেউ থাকে না, তাহলে এই মহিলা এলো কোথা থেকে? মহিলা এগিয়ে এলো কাছে। রাজ ভয়কে পাত্তা না দিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? কিন্তু প্রশ্ন করতে করতেই টের পেল ওর নিজেরই আওয়াজ। অত চেষ্টার পরেও কেঁপে উঠল। মহিলার হাসি শোনা গেল। সে কি, তোমরা নর্তকীকে আহ্বান করলে আর এখন চিনতে পারছো না? তোমাকে কে ডাকলো? আমরা তো ডাকিনি। ডেকেছ তো ঠিকই, তা কি নাচ দেখবে, কত্থক নাকি আধুনিক কিছু? তুমি যাও, তোমায় আমরা ডাকিনি। এখন ডাকোনি, কিন্তু তখন তো ডেকেছিলে। আর আমি আমার শিশু সন্তানকে ছেড়ে আসতে চাইনি বলে জোর করে ধরে এনেছিলে। আর যাতে ভবিষ্যতেও এই সন্তানের দোহাই না দিতে পারি, তাই ওকে মেরেই দিলে। কী সব বলছো আজগুবি? আমরা তোমাকে চিনিই না। চেনো চেনো, তোমাদের রক্তে আছে নারীদের নিয়ে ফুর্তি করা আর বদমাইশি করা। আর তোমাদের কথা মতো না নাচলে তাদের পৃথিবী থেকেই হাপিস করে দেওয়া। সেই দূষিত রক্ত এখনও শরীরে বয়েই চলেছে। তাই তো এতদিন পরেও এই বাড়িতে এসেই নর্তকীর কথা মনে পড়ল। সেবার ক্ষমতার অভাবে প্রতিশোধ নিতে পারেনি, এবার তো ছাড়া যায় না। বলেই দুটো হাত এগিয়ে দিল দুজনের গলা লক্ষ্য করে।
এতটাই আকস্মিক আর এত তাড়াতাড়ি ঘটলো সব কিছু যে ওরা পালানোর সুযোগটুকু পেল না। সুব্রত করে আওয়াজ তুলতে চেষ্টা করছিলেন রাজ, কিন্তু গলায় স্বর ফুটল না। ওদিকে আঙ্গুলের চাপ বেড়ে চলল গলার ওপর, দুহাতে ধরেও ছাড়ানো গেল না। অনি আর রাজ দুজনের কথায় আটকে গেল। দুজনেই গো গো করতে লাগলো, কিন্তু গলার ওপর চেপে বসা হাত দুটোকে ছাড়াতে পারলো না। খানিক পরে দুজনেই গড়িয়ে পড়লো মাটিতে সিঁড়ির উপর থেকে। কিছুদিন পরে পুলিশ এসে উদ্ধার করলো পচে গলে যাওয়া দুটি দেহ। অফিসার শুধু ভাবলেন, এরা এখানে এলেন কিভাবে। আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি।